সে যমুনার চরে মানুষদের কাছে যেয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এরা এবং আমরা বাংলাদেশের একই মাটিতে বর্ণ। লাইফস্টাইল মানে এত ডিফারেন্ট ছিল ফ্রম আস, অ্যান্ড আই ডিসাইডেড দ্যাট আই কুড নট লিভ দেম বিহাইন্ড। দে আর দ্য ভিকটিমস টুডে। এদেরকে নিয়ে প্রেজেন্ট করতে হবে, ডিসিশন মেকারসরা এদেরকে দেখুক। মিলিয়নস অফ ডলার্স আমি বলবো, আমি মানা করে দিয়েছি, কারণ এটা মানুষদের জন্য ভালো হবে না। দর্শক, টিভিএস ফেস টু ফেস শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আজকে আছি আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন রুনা খান, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর ফ্রেন্ডশিপ। দর্শক, আমরা জানি যে ফ্রেন্ডশিপ, অনেকে হয়তো জানি ফ্রেন্ডশিপ একটা হচ্ছে এনজিও, বাট এরা হচ্ছে স্পেশাল কিছু কাজ করেন, যেটা আসলে আমাদের যে এনজিও বলতে আমরা যেটা বুঝি ইউজুয়ালি মাইক্রো ফাইন্যান্স লেন্ডার, তো সেরকমের না। এরা হচ্ছে সোশ্যাল পারপাস কিছু নিয়ে আসলে কাজ করেন, হেলথ কেয়ার সার্ভিস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যারা আসলে চরাঞ্চলের দিকে থাকে বা একদমই রিমোট অঞ্চলে, ক্লাইমেট ভিকটিমস, রিফিউজিস, এদের হেলথ কেয়ার সার্ভিসেস, এডুকেশন, লিগ্যাল সার্ভিসেস, তাদের ইকোনমিক্যালি এম্পাওয়ারমেন্ট, এই অনেক ধরনের বিষয় নিয়ে আসলে এই ফ্রেন্ডশিপ কাজ করে। সো ফ্রেন্ডশিপ বাংলাদেশে 2002-এ তাদের যাত্রা শুরু করে, আজকে তারা 2 দশক পেরিয়ে 21 বছরে পদার্পণ করেছে। তো আমরা ফ্রেন্ডশিপের ফাউন্ডার এবং নির্বাহী পরিচালক রুনা খানকে দর্শক আজকে পেয়েছি আমাদের স্টুডিওতে। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফ্রেন্ডশিপের এই যাত্রা, তাদের চ্যালেঞ্জেস এবং সামনে তারা কি দেখছে। এবং দর্শক, এর সঙ্গে আমরা জানি যে COP28 যেটা সামিট আছে নভেম্বরের 30-তে শুরু হবে ইউএইতে। তো ক্লাইমেট চেঞ্জ, ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি যে কাজগুলো করে এটা আলটিমেটলি আসলে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে রিলেটেড। অনেকে আসলে ক্লাইমেট চেঞ্জের ভিকটিমস। সো আমরা সেটা নিয়েও COP28, সেটা নিয়েও দর্শক আপনাদের সঙ্গে তার থেকে শুনবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। রুনা খান, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, আপনার এত বিজি শিডিউল সত্ত্বেও। এই যেটা বলছিলাম আপা, যে ফ্রেন্ডশিপ 2002-এ যাত্রা শুরু করে আজকে 21 বছর। আপনাদের এই জার্নির একটু হিস্ট্রিটা যদি একটু শেয়ার করেন ব্রিফলি। 21 বছর আগে, ইয়েস, যখন আমি আর আমার হাজব্যান্ড, তখন ফ্রেঞ্চ হাজব্যান্ড, আমরা নৌকা দিয়ে অনেক নদীতে ঘুরতাম। তখন আমি প্রথম রিয়েলাইজ করলাম চরের অবস্থা। সে যমুনার চরে মানুষদের কাছে যেয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এরা এবং আমরা মানে বাংলাদেশের একই মাটিতে বর্ণ। এত ডিফারেন্ট ওদের অপরচুনিটি, ওদের আশা, ওদের লাইফস্টাইল মানে এত ডিফারেন্ট ছিল ফ্রম আস, অ্যান্ড আই ডিসাইডেড দ্যাট আই কুড নট লিভ দেম বিহাইন্ড। আই মিন, আমরা সবাই আমাদের অনেক প্রিভিলেজেস আছে এবং যাই করি যতটুক সম্ভব আমরা কাজ শুরু করব। তখন কিন্তু আমি বুঝি নাই যে এদের এই অবস্থা মেইনলি বিকজ অফ ক্লাইম্যাটিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল নেচার অফ দ্য কান্ট্রি। সো আমি ওদের সাথে কাজ শুরু করলাম এবং সবচেয়ে স্ট্রাক হলাম যে ওদেরকে কয়েক বছর পরে পরে ওদেরকে মানে দু এক বছর পরে পরে ওদেরকে মাইগ্রেট করতে হতো। অ্যান্ড প্রত্যেক মাইগ্রেশনের সাথে ওরা কিন্তু ওদের পুরো ইকোসিস্টেম হারিয়ে ফেলতো। সো আই থট দ্যাট এগুলো আপনি কবে বুঝতে পারলেন যে এইটা কিন্তু 1998-99 এই সময়টা। আর আমার এক্স হাজব্যান্ড একটা রিভার বার্জ নিয়ে এসেছিল বাংলাদেশে। তো ভাবলাম আমি যে ওটাকে কনভার্ট করে একটা হাসপাতাল বানাবো, কারণ মানুষ আমরা যাই চেষ্টা করি করতে, যখন ব্যথা থাকে, একটা সাফারিং থাকে, ওর থেকে বেশি কিন্তু মানুষ চিন্তা করতে পারে না। একটা হাত কেটে গেলে আগে হাতটাকে ঠিক করতে হবে। সো আমি ভাবলাম যে হেলথ কেয়ার নিয়ে আমি শুরু করি। সো ওই হেলথ কেয়ার প্রথম জাহাজটা লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল, ওটা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ফ্রেন্ডশিপের। এবং উদ্দেশ্য হলো যে একেবারে চরে যাব। আমার কোনো অফিস ছিল না, কিচ্ছু না, বাসা থেকে কাজ করতাম, কিন্তু জাহাজটা যেন যেতে পারে মানুষের কাছে। এই নিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু। এখন আপনাদের কয়টা জাহাজ আছে এবং কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন এখন? জি, আমরা যখন শুরু করি তখন কিন্তু একটা প্রবলেম নিয়ে শুরু করা, কিন্তু যখন আমরা যখন এই মানুষগুলোকে দেখি,
ওদের কিন্তু দে নিড এভরিথিং, দ্য পুয়ার নিড কিছু কিছু জিনিস, আলট্রা পুয়ার নিডস এভরিথিং। দে নিড আ প্ল্যাটফর্ম যেখানে ওদের জীবনটা শুরু করতে পারে। তার মানে আমরা যাই দেই আমাদেরকে খুব বুঝে দিতে হয়, ইন দ্য রাইট অ্যামাউন্ট, ইন দ্য রাইট ওয়ে, অ্যাট দ্য রাইট টাইম, না তো হয় কি সব কিছু হারিয়ে যায়। যেমন আমরা শুরু করলাম হেলথ কেয়ার দিয়ে, একটা মানুষ যখন একটু চাঙ্গা হয়ে উঠলো তখন দেখলাম আরে ওদের ক্লাইম্যাটিকলি ওদের ঝড় ঝাপটা, বাড়ি ঘর খানা সব কিন্তু আন্ডার দ্য ওয়াটার। আমি নৌকা নিয়ে নিয়ে মানুষ এখনো চরের বাসা একেবারে বাসার মানে রুফ পর্যন্তই কিন্তু ওদের পানি এসে পড়ে, ওরা রুফে থাকে, এই অবস্থা। তো তখন আমরা ভাবলাম যে অফকোর্স ওদেরকে বাঁচাতে হবে, খানা, রিলিফ, রিহ্যাবিলিটেশন। আমরা ক্লাইমেট অ্যাকশন বলে আমরা হিউজ ওয়ার্ক শুরু করলাম অল ওভার দ্য কান্ট্রি। সো ওখানে আমাদের ধরেন রিহ্যাবিলিটেশন, ওয়াটার স্যানিটেশন এগুলি তো আছে, কিন্তু তার থেকেও বেশি কোস্টাল বেল্টে আমাদের, ফর এক্সাম্পল, আমরা লার্জেস্ট ইন আওয়ার ম্যানগ্রোভ ফরেস্টেশন প্রাইভেট সেক্টর বাংলাদেশে। কিলোমিটার ওখানে আমরা ম্যানগ্রোভ কিন্তু প্রোটেকশনের জন্য, মানুষের লাইভলিহুডের জন্য অ্যান্ড ক্লাইমেট মিটিগেশনের জন্য, তিনটার জন্যই কিন্তু ম্যানগ্রোভ ইজ দ্য বেস্ট। আর প্রোটেকশন কারণ বাংলাদেশে প্রত্যেকটা ইঞ্চি জমিন খুব মূল্যবান আমাদের জন্য। তো প্রত্যেক ইঞ্চি জমিন কিন্তু একটা মানুষ ওখান থেকে দে আর আর্নিং অ্যান ইনকাম। সো আমাদের উই হ্যাড টু মেক শিওর যে এই মানুষগুলোর ইনকামটা কন্টিনিউ করে যখন আমরা ম্যানগ্রোভ শুরু করি। 4 বছর হয়ে গেছে, এখন অনেক ম্যানগ্রোভ যেটা 4-5 বছর বড় হয়ে গেছে, সেখানে ওরা নিজেরা প্রত্যেকটা ফ্যামিলি, 30টা ফ্যামিলি কাজ করে, ওরা ডেইলি ওরা এবং আশেপাশে যারা আছে অ্যাপ্রক্সিমেটলি 300 ফ্যামিলি 600 টাকা করে আর্ন করতে পারে জাস্ট বাই ক্যাচিং ক্র্যাবস অ্যান্ড শ্রিম্পস। সো এখন ওরা বুঝে গেছে মূল্যটা, না তো ওদেরকে জঙ্গলে যেতে হতো। তাদের একই সঙ্গে ভালনারেবিলিটিটাও কমলো, প্লাস আর্নও করতে পারছে ফর देयर লাইভলিহুড। হ্যাঁ, আর ম্যানগ্রোভ সেকুয়েস্ট্রেশন ইজ হায়ার দ্যান এনি আদার ফরেস্ট্রি, এবং এমব্যাঙ্কমেন্ট প্রোটেকশন হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। হাউজিংও আমরা যেরকম করেছি কোনো ব্রিক্স ইউজ করি নাই, কারণ ব্রিক্স ইজ নট অ্যাট অল এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। তো আমরা উইথ দ্য HBRI আমরা মিলে we produced the first housing guideline in South Asia for disaster houses. এটা আপনি জিনিভাতে অনেক লাইক সুইস রেড ক্রস, জিনিভা দ্য রেড ক্রস, ওদের সাইটে যেয়ে পাবেন এটসেট্রা। কারণ এটা 1/3 সিমেন্ট ইউজ করে, কিন্তু বাকি আর্থ কিন্তু ওরা নদীর থেকেই নিতে পারে। এবং আমাদের 20 দিন ট্রেনিং কমিউনিটিকে করি, 2 মাস লাগে বাসা বানাতে। আমাদের 4টা বাসা যেটা 270 কিলোমিটার উইন্ড রেজিলিয়েন্স পর্যন্ত আমরা ট্রাই আউট করেছি, দ্যাট ইজ সিগন্যাল নাম্বার 7। কারণ দেখেন যারা বুড়া, তারপরে যাদের প্রেগনেন্ট মাদার্স, PWDs অনেক বাচ্চা আছে, মানুষ আছে, ওরা কিন্তু ওই 2 কিলোমিটার সাইক্লোন শেল্টারে যেতে পারে না। তো মোটামুটি আপ টু সাইক্লোন নাম্বার 7 আমরা ট্রাই করেছি বাসায় থাকলে ওরা কিন্তু, এবং ওয়াটার অনেক পানির বন্দোবস্ত করেছি, সো ওরা কিন্তু অ্যাটলিস্ট 2-3 দিন থাকতে পারে। তারপরে দেখেন আমাদের ফ্লাড শেল্টার্স আছে, ফ্লাড আমরা প্লিন্থ বলি এটাকে। দিজ আর ওভাল শেপড স্ট্রাকচার যেটা কমিউনিটি বানায় নর্থে যেখানে বন্যা হয়। লাস্ট ফ্লাড থেকে ওটা প্রায় 10 মিটার, দে আর অল বিটুইন 5 to 6 মিটার্স হাই। তার মানে লাস্ট ফ্লাডিং, নোন ফ্লাডিং 100 ইয়ার্সের থেকে উঁচু। আর এখানে 28 ফ্যামিলিজ বসবাস করে, পুকুর আছে একটা মাঝখানে, কিন্তু বন্যার সময় 200টা ফ্যামিলি ওরা কিন্তু এখানে আসতে পারে, ওদের গরু বাছুর বাচ্চা টাচ্চা যা আছে। অ্যান্ড প্রত্যেকবার একটা ফ্যামিলি বন্যাতে ওদের লস হয়, ওদের কিন্তু গ্রাউন্ড জিরো, দে গো ব্যাক টু গ্রাউন্ড জিরো অ্যাগেন, আবার শুরু করতে হয়। কিন্তু যখন ওরা আয় করা শুরু করে এবং ওরা প্রোটেক্ট করতে পারে, তখন কিন্তু দে ক্যান রিস্টার্ট দেয়ার লাইফ উইথ সামথিং। রাইট। আপনাদের সার্ভিসেস শুনেছি আমরা যে এই যে হেলথ কেয়ার সার্ভিসেস স্পেশালি অনেক অপারেশন, ক্রিটিক্যাল অপারেশনও করা হয় ওই ফ্লোটিং শিপের মধ্যেই, এবং সেগুলো অলমোস্ট ফ্রি অফ কস্টে। সো একটু কি আমাদের শেয়ার করবেন দর্শকদের সাথে কি ধরনের অপারেশন বা সার্ভিসেস, ক্রিটিক্যাল সার্ভিসেসগুলো দেওয়া হয়? সো আমি বলবো, দেখেন অনেক মানুষ, আমি যখন শুরু করি এবং বড় বড়
মানুষ যারা দেশের সেবা করেন, এবং ওখানে যখন আমি যাই এবং আমি বলি যে আমরা আগে 5 টাকা করে নিতাম, এখন 20 টাকা করে নেই, সার্ভিস দিয়ে আমরা ওদেরকে হেলথ কেয়ার দেবো, তখন বলতো ফাইন্যান্সিয়ালি ভায়াবল হতেই পারে না। একটা হার্ভার্ডের বাচ্চা এসে আমাকে জিজ্ঞেস করছে যে we heard that you have a system which is financially viable. তা আমি ওকে বললাম যে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হেলথ কেয়ার সিস্টেম ফর দ্য আলট্রা পুয়ার যদি আমি আবিষ্কার করতে পারি, আমি এটা ফ্রান্স গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্টকে আমি বিক্রি করবো সেই সিস্টেমটা। হেলথ কেয়ার ফর দ্য আলট্রা পুয়ার ইজ অলওয়েজ ফান্ডেড বাই সামবডি, be it the government, be it the taxpayers, be it aid money. ইউ ক্যানট, একটা অপারেশন আপনি চিন্তা করেন, একটা ক্যাটরাক্ট অপারেশনই 20,000 টাকার কমে হয় না। ফ্রি করলে পারো ওষুধ লাগে। একটা মানুষ চরে বা যারা ক্লাইমেট মাইগ্রেন্টস, মিলিয়নস অফ দেম, ওদের কিন্তু ওই যদি ওরা অপারেশন পে করে 1 মাস খানা থাকবে না। তো আমরা যদি টাকা, ঠিক আছে, আমরা উই আর জাস্ট ফিলিং ইন দ্য গ্যাপস, গভর্নমেন্ট এখানে আসতে পারছে না, আমরা ফিল ইন গ্যাপ করছি, কমপ্লিমেন্ট করছি সার্ভিসেস। আর অর্থোপেডিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি সবই কিন্তু আমরা করি, যেটা ইররিভোকেবল। মানে একটা অর্থোপেডিক সার্জারি করে একটা বাচ্চা, সে এখন স্কুলে যেতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, সে কাজ করতে পারে, আয় করতে পারে। দিস ইজ সো ইম্পর্টেন্ট, দিজ আর নট রিভোকেবল সার্ভিসেস। এবং আমরা এতদিনে আমরা উই হ্যাভ ডান I think over 65,000 of these major operations. Oh, that's great achievement. রাইট, আপনি বলছিলেন এই যে ক্লাইমেট মাইগ্রেন্টস, বাংলাদেশে আসলে কি কি কারণে যে এই মাইগ্রেশনগুলো হয়, এবং আপনি যেটা বলছিলেন যে লাইফ টাইমে আসলে কয়েকবার এই মাইগ্রেশনগুলো হয়, এবং ইট ইজ সেভারাল মিলিয়ন্স পিপল। সো হোয়াট আর দ্য রিজনস, যে কি কি ফ্যাক্টরস যে ক্লাইমেট চেঞ্জের যেগুলো? ওকে, ক্লাইমেট চেঞ্জ ইজ টুডে একটা মানে ইজ আ রিয়ালিটি। ওকে, আচ্ছা, আমরা আমাদের যে ভালনারেবল কমিউনিটিস ছিল, ওদের কিন্তু সবসময় মাইগ্রেশন হতো জিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেটের জন্য। ডিফারেন্সটা হলো যে আগে ওরা লাইফ টাইমে 5 বার হয়তো মুভ করতো, এখন বছরে ওরা 5 বার মুভ করছে। আর প্রত্যেক মাইগ্রেশন মানে ধরেন ঝড়ে সব উড়িয়ে নিচ্ছে, সাইক্লোনস আসছে। আমরা যখন একটা সাইক্লোন নাম্বার 3-4 শুনি, ঢাকাতে কয়জনের এফেক্ট করে? কিন্তু যারা একেবারে নদীর কাছে, কোস্টাল বেল্টে, মানে কোস্টাল বেল্টের নদীর কাছে থাকে, বা পোল্ডার এরিয়াজে কোস্টাল বেল্টে, তারপরে একেবারে কোস্টে থাকে, তাদের জন্য কিন্তু সাইক্লোন 2, 3, 4, 5 সবই কিন্তু ডিজাস্ট্রাস। সো এইটা আগে ধরেন 10 বছর 12 বছর পরে পরে আমাদের ভয়ঙ্কর একটা সাইক্লোন হতো, 2-1 বছরে বছরে হয়তো একটা ছোট করে হতো। এখন আমাদের মাঝে মাঝে মাসে মাসে, এই মাসে তো 2টো সাইক্লোনের আমাদের আভাস আসলো। সো and it is winter season, and this is winter, so you know it is every time that they are আর এই migrating কিন্তু ওরা যেমন বললাম that they go back to ground zero with their losses. আর বাংলাদেশে কিন্তু আমরা, I think we have been the first organization and perhaps one of the first in the world, যারা 100% of our core projects are all developing solutions, quality solutions বলবো আমি, for climate migrants. আর এটা tried system for 20 years. যেমন হেলথ, যখন ওরা একটা চরে থাকে, ওদের একটা নৌকাও থাকে না আসতে হেলথ কেয়ারের জন্য বা এডুকেশনের জন্য বা ইভেন ওদের এম্পাওয়ারমেন্টের জন্য। আপনি এখন আমরা করি কি, পুরাটা ইকোসিস্টেম নিয়ে ওদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল ইকোসিস্টেমটা কেমন, ওইটা আমরা ওদেরকে ট্রেন করি। আর ইকোসিস্টেম ট্রেন করলে পারে একটা মাইগ্রেশন করে এক চর থেকে আরেক চরে যায়, বা এইটা একরকমের মাইগ্রেশন। আরেক মাইগ্রেশন হলো চর বা কোস্টাল বেল্ট থেকে শহরে আসে, আরেক রকমের মাইগ্রেশন। তো ঢাকা চলে আসে তো সবাই বাংলাদেশে, ঢাকায় যায়, খুলনায় যায়, কুষ্টিয়ায়, মানে সব শহরে চলে আসে, ম্যাক্সিমাম ঢাকায়। এবং এরা কিন্তু ঢাকায় এসে, ইট ইজ নট রিয়েলি আ সলিউশন। সলিউশন হ্যাজ টু বি প্রোভাইডেড, ওরা যেন ওদের ইকোসিস্টেমে থাকতে পারে। আমাদের বেসিক ট্রেনিংটা হলো, কত রিক্সাওয়ালা ওখানে ফেরত গেছে, আপা আমি আপনাকে কিন্তু ঢাকায় দেখেছি, বা আমি কিন্তু আগে ঢাকায় কাজ করতাম, আমি কিন্তু এখন চরে এসে পড়েছি ফেরত, অপরচুনিটির জন্য।
রাইট অ্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আমরা এত করে গভর্নমেন্টের সাথে লিঙ্ক করে দেই। আমাদের আপনি চরে যান, ওদেরকে জিজ্ঞেস করেন যে গভর্নমেন্ট তোমাদের জন্য কেন করবে, কেন আমরা ভ্যাট দেই না যখন এই শাড়িটা কিনি, এই অ্যাওয়ারনেসটা তৈরি করা। ও আচ্ছা, ইউ সি, তাহলেই গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট কিন্তু চায়, এমন না যে চায় না, অনেক ভালো ভালো লোক আছে যারা চায়, কিন্তু যেহেতু চরের জন্য কোনো একটা সিস্টেম বা পলিসি নাই, we are falling through the gaps. রাইট। আপনারা এই যে হেলথ, এডুকেশন এই সার্ভিসগুলো দিচ্ছেন, বাট ইকোনমিক্যালি এম্পাওয়ার করতে কি এই যে মার্জিনাল ভালনারেবল পিপল, তাদের জন্য কি আপনাদের কোনো প্রোগ্রাম আছে? জি, ফার্স্ট অফ অল আমার মনে হয় আমাদের ডাইরেক্টলি বলি যে আছে। যেমন ফর এক্সাম্পল দুটো জিনিস করতে হয়, মাথায় রাখতে হয়। ফার্স্ট, ইকোনমিক এম্পাওয়ার করে ওরা যেন কন্ট্রিবিউট করতে পারে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র ইন দেয়ার ওন কমিউনিটিস। দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। কারণ ওরা যদি আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দেই, ধরেন ওরা অনেক টাকা বানালো, শেষ, ওখানে কিন্তু আর থাকছে না, চরে কিন্তু আর সার্ভিস দিচ্ছে না, বা এই রিভার ইরোশনের যারা আছে বা কোস্টাল বেল্টে যা, ওদের কাছে সার্ভিস দিবে না। সো আমাদের চিন্তা করতে হবে ওরা যেন নিজের কমিউনিটিতে ইকোনমিক সার্ভিসটা আনতে পারে। তো আমরা কি করি? আমরা অফকোর্স আমাদের একটা মাইক্রো ফাইন্যান্সের একটা সিস্টার কোম্পানি আছে, কিন্তু আমাদের মাত্র 10-20 হাজার মানুষ মাইক্রো ফাইন্যান্সে। ওটা কেমন করে করি? আমরা আগে ট্রেনিং করাই। ফর এক্সাম্পল আমাদের সোলার ভিলেজেস আছে, তো আমরা মাইক্রো সোশ্যাল এন্টারপ্রেনিয়ার্স তৈরি করি, যাদেরকে আমরা এসি কারেন্ট, ডিসি কারেন্টে আমাদের একটা পুরো বই আছে, ওটাতে আমরা ট্রেনিং করাই। তো ওরা কিন্তু এখন নিজেরা দোকান খুলে চরে থাকে, চরের লোকদের যদি কোনো লাগে সোলারের, ওরা কিন্তু ওখানে হেল্প করে, এবং ওদের ইনকাম আমার বলা উচিত না, কিন্তু ওদের ইনকাম অ্যাটলিস্ট 18 থেকে 25 হাজার, মাঝে মাঝে তার থেকেও বেশি মাসে ওরা আয় করতে পারে, জাস্ট ফ্রম দিস শপস। অ্যাগ্রিকালচারাল হাবস তৈরি করি আমরা, ফার্মার্সদেরকে ট্রেনিং করাই, হাবস তৈরি করি। কয়েকটা জিনিস বিক্রি করতে হবে ন্যায় দামে, কারণ এবং বেস্ট সিডস কোথা থেকে পাওয়া যায় সেটা। কেন ন্যায় দামে? কারণ যখন মেজ কাল্টিভেশনের জন্য সময় আসে, দাম কিন্তু তখন বেড়ে যায় মেজের সিডস, এটা কিন্তু আমরা করতে দিই না, আমরা কন্ট্রোল রাখি। তারপরে আমরা ট্রেনিং করাই ফার্মার্সদেরকে হাউ টু, যে কতখানি ম্যানিওর লাগবে আর কি, সো পটাশিয়াম কতখানি লাগবে, ওদের সয়েল টেস্টিংয়ের জন্য আমরা কিটস করে দিয়েছি, কমিউনিটিতেই ওরা করতে পারে এটা, ইউ সি। সো ওরা যেন এক্সট্রা কোনো আননেসেসারি কোনো কম্পাউন্ড না দিতে পারে ওখানে। সো এই জিনিসগুলো কিন্তু, এবং আমাদের যে প্লিন্থগুলো ফর এক্সাম্পল বা ম্যানগ্রোভস, আয় কিন্তু ওদের মাল্টিপ্লাই করেছে। লেটস সে আগে 500 টাকার জন্য লোন চেত, এখন ওরা 1.5 লাখ টাকা 2 লাখ টাকার লোন চায়। সো ইকোনমিক জাম্পটা আপনি দেখেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমরা সেই চরের বাচ্চা টিচার ট্রেন করি, আমাদের সাথে থাকলে থাকবে, না হলে পারে যেন অন্যখানে যেয়ে যেন ওরা পড়াতে পারে, এবং অ্যাক্টিভেট করি গভর্নমেন্ট স্কুলসগুলো, আমরা নৌকা নিয়ে গভর্নমেন্ট টিচার্সগুলোকে নিয়ে আসি। আর আমাদের এই বাচ্চাগুলো AUW মানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চিটাগংয়ে, ওখানে আমাদের প্রায় 10 জন এখন। আমাদের 2টো স্টুডেন্ট ক্লাইমেটের কনফারেন্স স্ট্রাসবার্গে গেল, ইংলিশে কথা বলে they were in the youth parliament in Strasbourg. চরের 2টো মেয়ে যারা একটা ঘরে থাকে, যে গরু বাছুর একদিকে আর তারা ওদের বিছানা একদিকে, এইরকম একটা বাচ্চা। সো আমরা যদি এই লিডারশিপটা চরে নিয়ে দিতে পারি, বা চর মানে কিন্তু একটা চর না, বাংলাদেশে তো হাজার হাজার চর, ছোট বড় কমিউনিটি, এবং নদীর পাশে যে এরিয়াগুলো সেগুলোও কিন্তু অ্যাজ ভালনারেবল। এখানে যদি আমরা লিডার্স তৈরি করতে পারি যারা এম্পাওয়ার্ড, যারা জানে গভর্নমেন্টের কাছ থেকে কেমন করে জিনিস চাবে, কি করতে হয় একটা বাচ্চা হলে, কি করতে হয় অ্যাটলিস্ট বেসিকলি হিসাব করা, যে মাইক্রো ফাইন্যান্স যে হচ্ছে, দিচ্ছে যে টাকা, ওটা কি ন্যায় দিচ্ছে কি ন্যায় দিচ্ছে না, এই হিসাবগুলো করতে পারে। আমাদের অ্যাডাল্ট সেন্টার্স আছে, এডুকেশন সেন্টার্স আছে প্রায় 48, আমাদের স্কুলস আছে হাই স্কুল পর্যন্তই, আমাদের সব মিলিয়ে স্কুল বোধহয় 48 না 50 স্কুলস আছে। হাই স্কুলে মাশাআল্লাহ গত বছর একটা B পেয়েছে, আর বাকি সব A+, A-। এই চরের বাচ্চাগুলো। আর ICT ট্রেনিং করাই, টিচার্স নাই সিনিয়র স্কুলে, সব কিন্তু
ঢাকার টিচাররা রেকর্ডিং করে আমরা পাঠিয়ে দিই, একটা ফ্যাসিলিটেটর চরের থেকে থাকে, এই বাচ্চাগুলো এই করতে পারে। তা আমরা কি পারি না বলেন? বাংলাদেশে মানুষরা কি না পারে। এই যে যখন আপনি শুনেন যে আপনাদের একটা স্কুল থেকে খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, বা ক্লাইমেট কনফারেন্সে ইউরোপে কোথাও যাচ্ছে, বা কেউ যেটা বললেন যে কেউ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ভালো করছে, সো হাউ ডু ইউ ফিল? দিস ইজ অ্যাকচুয়ালি মাই লাইফ। আমি যখন দেখি ওরা এম্পাওয়ার্ড হচ্ছে, আমার মনে হয় সব আমার বাচ্চা। আমাকে একবার জিজ্ঞেস করলো যে রুনা, তুমি যখন চরে যাও, ইটস নট দ্যাট সবাই এসে তোমাকে কিছু থ্যাংক ইউ বললে বা কিছু করলে তুমি এত ওয়াই ডু ইউ এত সিম্পলি অ্যাকসেপ্ট করো? আমি বলি, ওরা যদি আমাকে থ্যাংক ইউ বলতে হয় তাহলে আমি করলামটা কি? এটা তো ওদের অধিকার। আমরা জাস্ট ফিল ইন গ্যাপস করছি, কিন্তু এই যে কোনো একটা মানুষের অধিকার ফর হেলথ, ফর এডুকেশন, ফর অ্যাক্সেস টু ফাইন্যান্স, ফর লার্নিং, অপরচুনিটি, এবং অল দিস টুগেদার একটা মানুষের আশা তৈরি করা। আমার আশা হলো, আমি যখন চরে যাই আমাকে কেউ রেকগনাইজই করবে না। ওরা যেন সব নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের দেয়ার ওন স্ট্রেংথ, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার ওন স্ট্রেংথ। They should come and talk to me as my equal, not as if they have received help. If I make it a point যে ওরা আমার কাছ থেকে হেল্প নিচ্ছে, they have to be beholden to me, আমি কিন্তু কোনো কাজই করলাম না। রাইট। বাংলাদেশে এই ধরনের কাজে অনেক ধরনের কাজে চ্যালেঞ্জেস আছে, অ্যান্ড বিং এ উইমেন, আপনি এরকমের বলবো যে রিমোট প্লেসে যাওয়া, চর, এখানে তো আসলে ইউজুয়ালি মানুষের ওইভাবে বাইরের লোকেরও যাতায়াত নেই। আই এম শিওর যে ইউ ফেস লট অফ চ্যালেঞ্জেস ইন লাস্ট 21 ইয়ার্স, যে এই ধরনের প্লেসে গিয়ে কমিউনিটির সঙ্গে কাজ করা। সো ক্যান ইউ শেয়ার সাম অফ দোজ চ্যালেঞ্জেস যেগুলো আসলে আপনি ফেস করেছেন আপনার এই জার্নিতে? আমি আজকের কথা বলি, আমার ঢাকায় সন্ধ্যার সময় যখন আমি বাইরে হই, আমার বেশি ভয় লাগে চরের থেকে। এইটা কিন্তু সত্যি কথা। আমার এখন, আমি যখন প্রথমে যাই, আপনি জানেন আমাকে এই চরে যাবেন না, এই চরে গেলে এখানে কিন্তু ডাকাইত আছে, এখানে কিন্তু অনেক ডাকাইত, রাত্রে মারামারি হয়েছে, পুলিশ ইজ লাইক দেয়ার। জানেন, হিউম্যান বিইংস, আমরা মনে করি যে ওরা গরিব বা একটা নৌকাওয়ালা, ওরা জানে না কিছু। বিশ্বাস করেন, মানুষের যে আত্মা, মানুষের ইন্টেনশন, মানুষ কিন্তু এমনি করে বুঝে। আমাকে যদি কেউ বলে যে বুঝে না, আই এম বর্ন ভেরি প্রিভিলেজড, শুকর আলহামদুলিল্লাহ। আমি রাজা মহারাজা, টপ অফ দ্য লাইন অফ ডিসিশন মেকার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি একদিকে কিন্তু মিট করে এসেছি ছোটকাল থেকে। অ্যান্ড অন দ্য আদার সাইড, আমি যখন চরে হাঁটি তখনও কিন্তু আমার ওদের জন্য আমার একই মায়া, একই রেসপেক্ট, একই। এইটা কিন্তু মানুষ বুঝতে পারে। আর আমি গেছি, এমন না যে যাই নাই। অনেক চর, আমি নাম চরের বলবো না, কিন্তু আমি জানি খুব ভালো করে চরের নামগুলো, যেখানে আমাকে আগে যেতে দিত না, যে আপা এখানে কিন্তু চুরি হয়েছে, রিস্ক। ওখানে গেছি, ওদের সাথে বসে আলাপ করেছি, গল্প করেছি। তারপরে আমি যখন ওখানে যাই, ওরা কিন্তু এই ডাকাতগুলোই কিন্তু দৌড়িয়ে আমার কাছে আসে, আপা আপনি আসছেন এতদিন পরে। কেমন করে? ইটস হিউম্যান রিলেশনশিপস, অ্যান্ড দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার কোনো হিডেন এজেন্ডা নাই এটার মধ্যে। আর আমি বলবো, আজ পর্যন্তই 21 বছর হয়ে গেল, আমাদের কিন্তু কোনো সিকিউরিটি গার্ড নাই। আমাদের জাহাজগুলোর থেকে একটা লাইফ বয়ও চুরি হয়নি কখনো এই রিমোট এরিয়াতে। আমি কেমন করে বলবো যে এত ডিফিকাল্ট এরিয়া? এবং আমাদের সাথে একজন মিনিস্টার ছিলেন, মিস্টার নাসরুল হামিদ আমাদের সাথে ছিল। ওনার সামনে টিভি ছিল আমাদের নৌকায়, আমাদের একটা জাহাজে। আর পুলিশ এসপি এসে বলেছে যে টেলিভিশনে যে ফ্রেন্ডশিপ আসার পর থেকে আমাদের কাজ কমে এসছে চরে। সো এটা কিন্তু একটা বিগ, আমার মনটা একদম ভরে গেছে যে তার মানে মানুষ, দে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ আমরা যা করছি ওদের সাথে, এবং দ্য রেসপেক্ট দ্যাট দে গিভ আস অ্যান্ড লিসেন টু আস। এইটাই কিন্তু আমার জন্য সবচেয়ে বেশি পাওনা, যেটা আমি পেয়েছি।
ফ্রেন্ডশিপ বাংলাদেশের বাইরেও ইন্টারন্যাশনালি অপারেশন আছে, কোথায় কোথায় আপনাদের বাংলাদেশের বাইরে অপারেশন? জি, ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, people say it's the first in the world, reimagining civil society collaboration and development, starting from the south. এটা একটা রাটলেজ বই বের করেছে, অ্যান্ড ওখানে আছে আমাদের how we have broken the north south dichotomy in development, মানে ওখান থেকে দেয় আর আমরা খালি নিচ্ছি, এইটা আমি কেমন করে ভেঙেছি। এবং আমি 2006-এ শুরু করেছি, 2004 থেকে 2006-এ ফাইনালি একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি লাক্সেমবার্গে, ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল বলে, আই ফাউন্ডেড ইট। দিস ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ হোয়াট আই ওয়ান্টেড ইজ, বাংলাদেশে কিন্তু আমাদের অনেক জিনিস আছে দেবার, এটা কিন্তু যখন আমরা ওই চাওয়ায় পড়ে যাই তখন কিন্তু পিপল ফরগেট ইট, বাট উই হ্যাভ আ লট টু গিভ। I wanted to be on the same platform, working as a global team rather than donor-donee. And যার জন্য আমি ইন্টারন্যাশনালি টু ব্রিং দ্য ডোনার্স ক্লোজ টু হোয়াট দে আর গিভিং টু, এটার জন্য, তারপরে টু ওয়ার্ক অ্যাজ এ গ্লোবাল টিম। আমার যে অর্গানাইজেশন যেটা এখন লাক্সেমবার্গে আছে, হল্যান্ডে আছে, ফ্রান্সে আছে, ইউকেতে আছে, আর বেলজিয়ামে আছে। ইউনো, বেলজিয়ামে ফর এক্সাম্পল হার রয়্যাল হাইনেস প্রিন্সেস এসমেরাল্ডা, she is the chair of Friendship Belgium. So, you know, when she comes and sees, she will inshallah come next year to Bangladesh. When she comes and sees, তখন একটা টান যে হবে মানুষের প্রতি, তখন কিন্তু মানুষ কত গরিব এটা মানুষ দেখে না, মানুষের কি কারেজ, মানুষের কি রেজিলিয়েন্স, মানুষ অপরচুনিটি দিয়ে কত কিছু করতে পারছে, এটা কিন্তু দেখে। You see, and I want this so that there is mutual respect. আমাদের কত কিছু আছে যেটা আমরা দিতে পারি ওদেরকে। আমাদের বোট হেরিটেজটাই দেখেন, যেটা আমরা অনেক গত 20-25 বছর থেকে আমরা কাজ করছি, ইউনো, কালচারাল প্রেজারভেশন নিয়ে। এটা কিন্তু অনেকেই, মানে দিস ইজ আ ডাইং হেরিটেজ, ইজ ওরাল হেরিটেজ আমাদের। এবং উই হোপ দ্যাট সামডে উই ক্যান মেক আ মিউজিয়াম যেটা একেবারে উইল ওয়ার্ক ইন কোলাবোরেশন উইথ দ্য ইন্টারন্যাশনাল বিকজ মিউজিয়ামস, বিকজ আমরা যে জিনিস অফার করছি ওদের কাছে নাই, এবং বাংলাদেশে অনেক কিছুই আছে যেটা আমরা দিতে পারি। সেই দেয়া নেয়াটার যেন, ঠিক আছে আমরা গরিব দেশ, ঠিক আছে আমাদেরকে হেল্প করো, ওদের দেশেও তো আজকাল কিন্তু বড় লোক আর গরিব দেশ এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আসলে বড় লোক মানুষ আর গরিব মানুষ প্রত্যেকটা দেশে আছে, রাইট? সো দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশের বড় লোক আসলে সে গ্লোবাল সিটিজেন, তার জন্য আমেরিকা, ইউরোপ কোনো বিষয় না, কোনো বিষয় না। সো এটা কিন্তু আমাদেরকে রেকগনাইজ করতে হবে, এন্ড আমাদের এক্সপেকটেশন হলো দ্যাট এই বড় বড় লোক যারা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড will respect that they are rich only because there are other poor people who are not contributing. ওদেরকে যদি টেনে বড় করা যায় সবাই কিন্তু বড় হয়, you know? এইটা কিন্তু আমাদের যারা বড় লোক ওদেরকেও জানতে হবে, বিদেশে যারা বড় লোক ওদেরকেও জানতে হবে that you cannot, there is no fun being rich in a poor country. Tell me, আপনার মার্সিডিজ আছে, আপনি গাড়ি 20 কিলোমিটার বা 10 কিলোমিটারের বেশি চালাতেই পারেন না, ফেরারি আছে, লাভ কি? এই যে এত অপারেশনস কাজ করছেন আপনার, সোফার কত পিপলকে আপনি এমপ্লয় করেছেন? জি, আমাদের 6-7 হাজার লোক আছে, সব মিলিয়ে অল ওভার দ্য কান্ট্রি। আর বিদেশে বাইরে আলাদা, বিদেশে আমাদের ছোট ছোট। সো লাক্সেমবার্গে সবচেয়ে বড়, প্রায় 8-10 জন কাজ করে লাক্সেমবার্গে, ফ্রান্সে 3-4 জন আছে, হল্যান্ডে 2 জন, ইউকেতে আমাদের লোক নাই, বোর্ড মেম্বার্সরা সব কাজ করে, আর বেলজিয়ামেও বোর্ড মেম্বার্সরা কাজ করে। তার মানে চিন্তা করে দেখেন, আমাদের প্রাইভেট সেক্টরের বোর্ড মেম্বার, যেমন ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ আর্নেস্ট ইয়াং, লাক্সেমবার্গের ফাউন্ডার্স, উনি কিন্তু আমাদের চেয়ার ইউকেতে। সো উনি আমাদেরকে ডাইরেক্টলি 3-4 বার করে বছরে এসে আমাদের ফাইন্যান্স, আইএ এগুলি ঠিক করে দেয়। তো আই হ্যাভ ব্রট ইন পিপল যারা অর্গানাইজেশনাল গ্রোথ এবং স্ট্রেংথ এবং অর্গানাইজেশনের রুটসগুলো যেন স্ট্রং করতে পারে, এবং ওই কমিটমেন্টটা যেন থাকে। কারণ আমাদের থেকে ভালো বাংলাদেশে কেমন করে একটা জিনিস হবে, এটা কিন্তু বাঙালিরাই ভালো বলতে পারবে। এই যে এত কাজ করছেন, এত সার্ভিস দিচ্ছেন,
এবং অলমোস্ট ফ্রি অফ কস্টেই বলা যেতে পারে। সো ন্যাচারালি একটা কোশ্চেন আমাদের অডিয়েন্সের কাছেও আসবে যে তাহলে ফ্রেন্ডশিপ বা রুনা খান কিভাবে এটা ফাইন্যান্সিয়ালি ম্যানেজ করছে? ওকে, হোয়ার আর দ্য ফান্ডস কামিং? ইয়েস, ওকে, একটু ব্রিফলি শেয়ার করুন। আমি একটু আপনাকে দুটো অর্গানাইজেশনের কথা বলি। দ্য লার্জেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড, ওরা কিন্তু অনেক বিজনেস করছে। আমি কখনো মাইন্ডটা ওদিকে দেই না, কারণ তাহলে পুরো অর্গানাইজেশনের যে মাইন্ডসেট অফ দ্য পিপল আমার মনে হয় যে চেঞ্জ হয়ে যাবে, যার জন্য সার্ভিস ডেলিভারিটাই বেস্ট অপটিমাইজ এফিশিয়েন্টলি কেমন করে করা যায়, আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ওটাতে সবচেয়ে বেশি। ওইটা কিন্তু সবচেয়ে লার্জেস্ট অর্গানাইজেশন। আবার সেকেন্ড লার্জেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, ওরা কিন্তু দে স্টার্টেড বিফোর দ্য ফার্স্ট অর্গানাইজেশন অর অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, মেবি 2-1 বছর এখানে ওখানে। দে আর টিল টুডে সেকেন্ড বিগেস্ট ফান্ডিং ইন দ্য ওয়ার্ল্ড দে গেট। ওদের কাজ পিপল ট্রাস্ট। আপনি তো দুটো বাংলাদেশি এনজিওর কথাই মিল করেছেন। একটা বাংলাদেশি, একটা বিদেশি। ওকে, একটা বাংলাদেশি এনজিও, একটা বিদেশি এনজিও, সেকেন্ড লার্জেস্ট। এবং একজন কালেকশন, মানে দে হ্যাভ গট উইচ ইজ অ্যান এন্টারপ্রেনিউরাল, ইনক্রেডিবল এন্টারপ্রেনিউরাল স্কিল। আরেকটা সেকেন্ড লার্জেস্ট এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এভরিওয়্যার। 100% অফ দেয়ার মানি, ওরা কখনো ভিশন লুজ করে নাই। 100% অফ দেয়ার মানি ইজ স্টিল কামিং ফ্রম ডোনেশনস। কেমন করে হয়? তো দুটো দিকেই কিন্তু কাজ যদি কোয়ালিটেটিভ হয়, কাজের ইম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু ইউ ডু গেট ফান্ডিং ফ্রম সামওয়ে। এইড আসে না আমাদের, গ্রান্টস আসে না আমাদের, এবং আমাদের ইনকাম, ফর এক্সাম্পল আমি সেই শাড়ি পরে যাচ্ছি, সুন্দর না? এটা কিন্তু আমাদের চরের মেয়েরা করছে। আমরা কখনো সোর্স আউট করে করি না। চরের মেয়েরা সেই হাতে বুনছে, হাতে করছে ওই ইয়েতে, এবং আমরা অ্যাজ অ ফ্রি ডাই আর ন্যাচারাল ডাই ইউজ করি। এটা অ্যাজ অ ফ্রি ডাইয়ের কারণ আমাদের পানি ফেলতে হয়, ওইটা আমরা কেমিক্যাল ডাই ইউজ করতেই পারি না, কাছেই যেতে পারি না, কোনো আউটসোর্স করি না, সব কিছু আমরা নিজেরা করি। সো ওখান থেকে কিন্তু আমরা আই হোপ দ্যাট ওরা ইনকাম করতে পারবে আরও, আমরা কিন্তু ওটাতেই ফেরত দিচ্ছি। কি তো আমাদের একটা এন্টারপ্রাইজ আছে, এমন না যে নাই, কিন্তু আমরা ওইটা 100% ওন্ড বাই ফ্রেন্ডশিপ। তার মানে ওদের কোনো ইনকাম হলে এটা ডাইরেক্টলি ফ্রেন্ডশিপে যায়। বা আরও মেয়েদেরকে আমরা ট্রেন করাই। একটা 92-year-old একজন মেয়ে, বুড়ি, হ্যাঁ, ও দেখি আমাদের যখন হাতের কাজ হয়, ও বসে বসে হালকা হালকা বেনি করে আমাদের জুটের কাজে। সো আমি যে আই ওয়াজ সো টাচড, আমি ওর পাশে বসে আছি, ওয়াই আরন্ট ইউ অ্যাট হোম, মানে বাসায় থাকা কাজ করতে আসেন কেন আপনি? তো বলে কি, মা এখানে কি ভালো লাগে, এত মেয়েরা সব গল্প করে, শুনি আমি, আমাকে আবার খেতেও দেয়, আর আমি এখানে আয়ও করি বসে বসে। সো দিস জয় দ্যাট উই ক্যান প্রোভাইড, মানুষ আজকাল এত গ্লোবাল, এভরিথিং ইজ গ্লোবাল, কিন্তু যখন ওই একটা আত্মা, একটা মানুষের মন বা একটা মানুষের হ্যাপিনেস যখন ম্যাটার করে না আমাদের কাছে, তখন কিন্তু আমরা শেষ। ওই একটা মানুষ, একটা বাচ্চা, একটা ডোনার এসে চলে যেতে পারলো না, না কেঁদে বা না দিয়ে, দ্যাট ইজ কিন্তু ইজ হোয়াট উই স্ট্রাইভ টু ডু। আর এটাতেই কিন্তু আপনিই বড় হয়ে যায়। এটা মানুষ বলে যে না এটা হয় না, কিন্তু হয়েছে তো ফ্রেন্ডশিপ। আমি হয়তো 20 বছর আগে আমি এই যে কথা আজকে বলতে পারতাম না, কিন্তু এখন আমি বলতে পারি কারণ আমাদের ভ্যালিউজ, এথিক্স, কত প্রজেক্টস আমি মানা করে দিয়েছি, এবং আমাদের যে স্টাফ ওরা সব দেখে, আমার কলিগস যারা, ওরাও দেখে যে অনেক বড় বড় জিনিস যেটা মিলিয়নস অফ ডলার্স আমি বলবো, আমি মানা করে দিয়েছি, কারণ এটা মানুষদের জন্য ভালো হবে না, বা it will provoke a wrong action of corruption or this or that. I don't want to get into that, So I said no, and they are my witnesses. So যেহেতু দেখেছে আমি করছি, আমি চলে গেলে I hope they will also make the same kind of decisions. It doesn't pay to make decisions যেটা এক হচ্ছে যে আপনি ইনকাম জেনারেট করছেন আপনার এই বিভিন্ন কমিউনিটি থেকে, আরেকটা হচ্ছে যে ডোনেশন, এবং ডোনেশন দেওয়ার জন্য তো
আমরা তো দেখি যে ওয়ারেন বাফেট বিলিয়ন্স অফ ডলার দিচ্ছে, বিল গেটস তার ফাউন্ডেশন বিলিয়ন্স অফ ডলার। তো রিচ পিপল এইসব কোয়ালিটি, আই থিঙ্ক কোয়ালিটি ওয়ার্কসে ডেভেলপমেন্ট, আপনি যেটা বলছেন যে সার্ভিস ডেলিভারিতে অনেকেই হয়তো এটা তারা স্পেন্ড করতে চায়। জি, আমার মনে হয় যদি এফিশিয়েন্টলি কাজ করা হয় টাকার কিন্তু এরকম কমতি হয় না। প্রবলেমটা হয় কোথায় জানেন, যে প্রবলেমটা ইজ ইন দ্য চেইন অফ ডেলিভারি। চেইন অফ ডেলিভারি মানে যে যারা দিচ্ছে ওরাও কিন্তু নিচ্ছে। অলরাইট, দেয়ার আর মেনি অর্গানাইজেশন, আপনি বড় বড় এনজিওস দেখেন যারা বিদেশ থেকে আমাদেরকে টাকা দেয়, ওরাও কিন্তু কালেকশন করছে কোনোখান থেকে। আচ্ছা, তাই না? ইভেন দ্য ইউএন ইজ কালেক্টিং মানি। You see? So this whole cycle needs to be shortened. If you ask me, the cycle needs to be shortened. Local funding and capacity building আমাদের করায় না international organization. ওরা আমাদেরকে enough management fund দেয় না, ডিপেন্ডেন্ট রাখতে চায়। Exactly, আমি তাই বলবো, this is a very colonistic kind of an attitude. কারণ আমাকে যদি 2% ম্যানেজমেন্ট দেয়, আপনি টাকাটা নিয়ে ফালিয়ে দেন না, মানুষ কাজ করবে। মানে আমাদেরকে দেবে কেন? If you want good value, long-term impact, I am sorry, you have to pay the best people. The best, আমি ধরেন my management, 7,000 people all over the country. আপনি আমাদের বেস্ট স্কুল আর ওয়ার্স্ট স্কুলে যান ওইসব এরিয়াতে, 5% ডিফারেন্সও পাবেন না। I'm challenging you to that. You will not even get 5% difference. তাতে আপনি দেখেন, if I can run an organization like this, there was a founder of one of the biggest jeans company in the world. He was with me for 2 days. Amake bole je your company is run as any large company in Europe. Oh. Like you run your organization like that, from my management to my finances to my procurement things. Ekhon apni bolen je if we can run like this, because আমি জোর করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করে আমাদের পুরা অর্গানাইজেশনে বোধহয় 2-4 জন ডেভেলপমেন্ট সেক্টরের আছে, কিন্তু মোস্ট আর অল ফ্রম প্রফেশনাল সেক্টরস, দে আর দেয়ার। ফ্যান্টাস্টিক। রুনা খান, আমরা একটু ডিসকাস করতে চাই, ক্লাইমেট সামিট আছে সামনে খুব নেক্সট উইকেই, সো আই থিঙ্ক ইউ আর অ্যাটেন্ডিং দ্যাট সামিট। ইয়েস, ইনশাআল্লাহ। সো এবারে COP28-এ মেইন ইস্যুসগুলো কি, হুইচ ক্যান বি ডিসকাসড অ্যাকচুয়ালি? ওকে, ওয়েল ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস তো আমাদের এবার উঠবেই। ওয়ান ইজ প্যারিস এগ্রিমেন্টের আমরা কত দূর এগিয়েছি, এটা কিন্তু একটা ডিসকাশন হবেই, এবং we will have to evaluate, they will evaluate the progress of that. Paris agreement কি কোর ডিসিশন কি হয়েছে? Well, it is that 100 billion per year হবে for the climate for climate, যেটা per year annually. এটা I mean one of the decisions, victim countries গুলোকে এগুলো দেওয়া হবে। জি, ওকে। এবং আমরা কিন্তু ওটা রিচই করি নাই এখনো। এখন আবার এবার চিন্তা করছে আবার যে 1 ট্রিলিয়নে যাবে, কিন্তু 1 বিলিয়নই, 100 বিলিয়নই কিন্তু রিচ করা হয় নাই। আই থিঙ্ক দিস উইল বি ওয়ান অফ দ্য মেজর ইস্যুস। আরেকটা হলো টেকনোলজি জাম্পটা আমরা কেমন করে করব। ফর এক্সাম্পল, অনেক কিছুতে যেটা হয়তো প্যারিস এগ্রিমেন্টে তখন টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এটা তো এতটা হয়নি, ওইটা আমরা কেমন করে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি আমরা ইউজ করতে পারি, বেটার করতে পারি। তারপরে আরেকটা হলো যে আই থিঙ্ক মানুষ এখন বুঝেছে যে পিপল ক্যানট ওয়ার্ক ইন সাইলোজ। যেমন অ্যাকাডেমিশিয়ানরা ওদের কথা বলেই যাচ্ছে, সায়েন্টিস্টরা ওদের কথা বলেই যাচ্ছে, ডিসিশন মেকার্সরা ওরা নিজেরা ডিসিশন দিয়েই যাচ্ছে, আমাদের মতন যারা কাজ করছে অ্যাডাপ্টেশন সলিউশনস বানাচ্ছি আমরা নিজেরাই চিল্লাচ্ছি, আমাদের ভয়েসেস যারা আছে ধরেন গ্রেটা বা ইয়াং ইউথ যারা আছে আমাদের, ওরা চিল্লিয়েই যাচ্ছে, কিন্তু একসাথে কিন্তু না কাজ করলে পারে হবে না। এই ইনক্লুসিভিটিটা আমার মনে হয় এখন মানুষ ওভার দ্য লাস্ট 2-3 ইয়ার্স স্পেশালি কোভিডের পরে বুঝতেই পেরেছে। এইটা আই থিঙ্ক উইল বি অলসো আ থিম, অলসো ইনক্লুশন অফকোর্স অফ ডাইরেক্ট মাইগ্রেন্টস, যেটা আমি COP21 থেকে চিল্লাচিল্লি করছি যে আমরা সবাই কিন্তু, আপনার কি বাসা ঢাকায় ভেঙেছে? ভাঙে নাই। আমার বাসা কি ভেঙেছে? ভাঙে নাই। আমরা যতই চিল্লাচিল্লি করি, উই আর অল মিডলম্যান ইন দ্যাট সেন্স।
নিয়ে আসতে হবে যেই মেয়ে, এবং আমাদের দুটো মেয়ে এবার কপে যাচ্ছে। আচ্ছা, সো ওদের বাসা ভেঙেছে, একজনে তো 4 বার ভেঙেছে গত বছর, তো ওদের সব কিছু হারিয়েছে। তাহলে দে আর দ্য ভিকটিমস টুডে, এদেরকে নিয়ে প্রেজেন্ট করতে হবে, ডিসিশন মেকার্সরা এদেরকে দেখুক। ইউ সি, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অফকোর্স আমাদের ফাইন্যান্সিংয়ের তো যেটা বললাম ওটা তো একেবারে লাগবেই, এবং এই আর কি যে গ্লোবাল স্টক টেকটা করা যে কি হচ্ছে, উইচ ওয়ে ইজ দ্য ফাইন্যান্স মুভিং, কারণ লস অ্যান্ড ড্যামেজ, প্রফেসর বেচারা সেলিমুল হক, হি ওয়াজ সাচ এ ভয়েস ফর বাংলাদেশ, অ্যান্ড উই আর রিয়েলি স্যাড দ্যাট হি ইজ নট দেয়ার। উনি লস অ্যান্ড ড্যামেজটাকে অনেক পুশ করেছেন, হ্যাঁ অনেক পুশ করেছেন, কিন্তু লস অ্যান্ড ড্যামেজের আই এম শিওর দিস উইল বি অন দ্য এজেন্ডা এবার, কারণ লস অ্যান্ড ড্যামেজ যে এজেন্ডাতে আছে ওটা তো লাস্ট ইয়ার করা হয়েছে কপে, কিন্তু কেমন করে এটা হয় নাই, কিন্তু এটার প্ল্যানিংটা এখনো কিন্তু হয় নাই। ওটাতে প্রবলেমসগুলো হয় কি জানেন, যে মেথডোলজিক্যাল চ্যালেঞ্জেস, আমাদের কাছে ডেটা নাই, এবং আমাদের মতন দেশ যাদের লস অ্যান্ড ড্যামেজ হয় ওদের কিন্তু ডেটা নাই। মানুষরা প্রায় 2.5 বিলিয়ন বোধ হয় একটা, আই থিঙ্ক পার ইয়ার, আমাদের পিপল on the field are spending towards loss and damage. চিন্তা করতে পারেন, about 2.5 billion মানি, টাকা আর কি, মানুষরা না ইউএসডি, সরি 2.75 বা কিছু এরকম একটা ইউএসডি পিপল আর স্পেন্ডিং অন জাস্ট ওদের নিজেদের লস ড্যামেজে। এইটা আপনি কেমন করে অ্যাকাউন্ট করবেন ইন দ্য গভর্নমেন্ট, যখন ওটা অ্যাডিং হয় ক্যালকুলেশন করে কেমন করে করবেন, এই মেথডোলজিগুলো কিন্তু, এবং মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপারেন্সি অফ দ্য মানি। আমাদের যেটা খুবই ভালো ডেল্টা প্ল্যানে আছে, লামের যেটা আর কি, লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশন, এগুলি সব মানে অ্যাডাপ্টেবিলিটি কেমন করে এগুলি করছি, মনিটরিং, ইভ্যালুয়েশন, এসব আমরা কেমন করে করি, এইটা কিন্তু আমরা যতদিন একেবারে স্ট্রাকচার করে না রাখতে পারি, আই অ্যাম অ্যাফ্রেড দ্যাট হয়তো টাকা ওরকম করে আসবে না, কোনো দেশেই যাবে না, আনলেস অ্যাকাউন্টেবিলিটিটা, মনিটরিং আর ইভ্যালুয়েশনটাকে আমরা ফার্স্ট নিয়ে না যাই। এই যে আপনি যেটা লসের কথা বললেন, যে ইকোনমিক লস পার ইয়ার 2.5 বিলিয়ন অ্যারাউন্ড, আমাদের মানুষরা খরচ করছে একবার লসের পরে আবার রিবিল্ড করতে, এরকম নিজেদের জীবন। সো বাংলাদেশ তো ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাইমেট ভিকটিমস বলা হয় ক্লাইমেট চেঞ্জের। একটু বলি 7th ইন আইপিসিসি লিস্ট, কিন্তু ডেমোগ্রাফিকলি আমরা কিন্তু হাইয়েস্ট। এই যে অনেক ইকোনমিক লসেস, আপনি জাস্ট একটা এক্সাম্পল দিলেন, বাট আমাদের তো আরো রিভার ইরেশন, ক্রপ লসেস, মাইগ্রেশন কস্ট, অনেক কিছু হতে পারে। সো এই যে COP28-এ বাংলাদেশের প্রিপারেশন, হাউ ইজ বাংলাদেশ প্রিপেয়ার টু, এই যে ডিপ্লোম্যাটিক্যালি বা পলিটিক্যালি টু, এই যে তাদের প্রেজেন্ট করা বিফোর দ্য ওয়ার্ল্ড দ্যাট ওকে আমাদের সিচুয়েশন এই অ্যান্ড উই নিড সাপোর্ট, সেটা নট অনলি ফাইন্যান্সিয়ালি, টেকনোলজিক্যালি, অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। সো এটা নিয়ে আসলে কি কাজ হচ্ছে? ওয়েল, উই আর ভেরি হ্যাপি যে বাংলাদেশ প্যাভিলিয়ন নেয়। আর প্যাভিলিয়ন, বাংলাদেশ, আমাদের একটা উইকনেস আছে, আমাদের কমিউনিকেশন হ্যাজ টু বি মাচ স্ট্রঙ্গার। আপনি দেখেন বাংলাদেশের কিন্তু যখন একটা লস অ্যান্ড ড্যামেজ হয়, মোটামুটি কিন্তু সবাই কিছু না কিছু একটা ইম্প্যাক্ট হয় আমাদের, কিন্তু আমরা কিন্তু সেটা ভয়েস করতে পারি না। অন্যান্য দেশরা অনেক সুন্দর ভয়েস করে আমাদের থেকে, আমাদের নেবার্সরাই অনেক সুন্দর ভয়েস করতে পারে, এবং যেমন প্যাসিফিক ওয়ারিয়ার্সরা আছে, প্যাসিফিকের আইল্যান্ডসগুলো যারা একসাথে করে একটা ভয়েস করতে পারে, আফ্রিকা থেকে ওদের ভয়েস করতে পারে বিভিন্ন কারণে। হয়তো আমাদের স্ট্রেংথ ইন ইংলিশ অতখানি নাই, হয়তো আমাদের কমিউনিকেশন গ্লোবালি অত বেশি স্ট্রঙ্গার না, এটা কিন্তু আমাদের করতেই হবে। সাউথ এশিয়া তো অ্যাজ এ রিজিয়ন তো সবাই আসলে ভিকটিম। এক্স্যাক্টলি, সেই একটা প্ল্যাটফর্মও তো আমরা হিসাবে কি কাজ করতে পারছি না, বিকজ আই থিঙ্ক নট ইনাফ, করছি না যে তা না। বাংলাদেশ প্যাভিলিয়নে কিন্তু আমরা খুব সুন্দর ভয়েস, এবং আমি বলবো যে প্যাভিলিয়ন খুব সুন্দর হয় বাংলাদেশ প্যাভিলিয়নে, আমাদের মানুষও অনেক থাকে, কারণ মানুষ রিয়েলাইজ করা শুরু করেছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফোরফ্রন্ট দুনিয়াতে ক্লাইমেট, আর মাইগ্রেশন হলে পারে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মাইগ্রেশন হবে। আর হয় কি, আমরা ডেইলি আমাদের এত বেশি লস অ্যান্ড ড্যামেজ হচ্ছে যে এটা নিয়েই আমরা ওভার পাওয়ার্ড। আমরা যে গ্লোবাল ক্লাইমেটের কোনো কিছু মিটিগেশনে কন্ট্রিবিউশন করব,
ওইটা করার চেয়ে আমাদের প্রত্যেক বছরের এই সাইক্লোন এইটাতেই কিন্তু আমরা কট আপ হয়ে যাই। তো আমরা যখন কমিউনিকেট করি, আমাদের দেখতে হবে যে কেমন করে আমরা কমিউনিকেট করি। আমাদের যে ডেইলি আমরা ভিক্টিমাইজড হচ্ছি, এটা কেমন করে আমরা কমিউনিকেট করব। কোনো একটা ওরকম একটা ক্লাইমেট লিডারশিপ নিয়ে আমাদের থেকে আছে, এমন না যে লোক না, ইউথস আছে, লোক আছে। বাট দ্য ওয়ার্ল্ড নোস, এটা তো সবাই আমাদের ফ্লাড প্রোন কান্ট্রি, সাইক্লোন প্রোন কান্ট্রি, নোন হলে পারে ইজ নট ইনাফ। যারা চিল্লায় বেশি, যারা চিল্লাবে বেশি, যারা প্রেজেন্ট করতে পারবে বেশি, যাদের ক্রেডিবিলিটি বেশি, ওরাই কিন্তু পাবে বেশি। আচ্ছা, নোন হলে পারে কিন্তু ইজ নট ইনাফ। টু বি নোন ইজ নট ইনাফ, ইউ হ্যাভ টু হ্যাভ অল দিস। কিন্তু বাংলাদেশে এখন রিপ্রেজেন্ট করছে ভালনারেবল কান্ট্রিজ। এটা কিন্তু বাংলাদেশ শুরু করেছে, যে সাউথ এশিয়ান এখন কান্ট্রিজগুলো বাংলাদেশকে কিন্তু ট্রাস্ট করছে যে they will be a voice because they are the maximum impacted. Of course, Maldives is also impacted. মানুষ তো কম, you know? So I think এই ট্রাস্টটা খুব এসছে, এবং লস অ্যান্ড ড্যামেজটা কিন্তু আমরাই পুশ করেছি, থ্যাঙ্কস টু ডক্টর সেলিমুল হক, এত সুন্দর করে করেছেন। লস অ্যান্ড ড্যামেজটা কিন্তু আমাদের তরফ থেকেই সবচেয়ে বেশি আগিয়েছে। এটা নিয়েও কিন্তু বাংলাদেশ এখন, ওটার কিন্তু সেকেন্ড থার্ড স্টেপস আছে, ওগুলি না হলে পারে আমরা কিন্তু লস অ্যান্ড ড্যামেজে আগাতে পারবো না। এবং আমাদের প্ল্যাটফর্মটা ইজ কোয়াইট কোলাবোরেটিভ। আমরা যারাই নেই প্ল্যাটফর্মে, যে আমাদেরও টক আছে প্ল্যাটফর্মে 9তে, ফ্রেন্ডশিপও থাকবে। তো আমরা কিন্তু খুব ইন্টারন্যাশনাল মানুষ নিয়ে, বিগ ক্লাইমেট সায়েন্টিস্টস অর পিপল লাইক দ্যাট উই ট্রাই টু ব্রিং ইন ফর আওয়ার টক। ফ্যান্টাস্টিক। রুনা খান, আমরা একদম শেষের দিকে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরও কোনো কিছু বলতে চান বা এনি মেসেজ, সো আমরা সেটা শুনে শেষ করব। Thank you very much. You know, Bangladesh is a country where people are basically resilient and they are very courageous. If we would ensure that আমরা সব একসাথে বাড়তে পারি, গ্রো করতে পারি, রেসপেক্টিং আমাদের যারা গরিব, যে ওদের মাঝ থেকেও আমরা এত কিছু শিখতে পারি, এবং ওদেরকে নিয়ে যদি আমরা বড় হতে পারি, ইনস্টেড অফ জাস্ট একটা প্ল্যাটফর্ম বড় হওয়া বা 1% 2% গ্রোথ, তাহলে কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যেখানে মানুষকে দেখে কিন্তু, আমি যাকেই নিয়ে এসছি বিদেশ থেকে, পাগল হয়ে যায় মানুষ দেখে। সো উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। একটা বাঙালিকে আপনি যদি একটা অপরচুনিটি দেন, ও কোথায় উঠে যেতে পারে। আপনি জানেন, আমি এটা সবার দর্শকদের জন্য আমি বলবো, যে আমাকে প্যারিসে একজন বলেছে হাঁটতে হাঁটতে, যে জানো, আমরা এত মাইগ্রেন্ট কমিউনিটিজ আছে, আমরা কাকে সবচেয়ে বেশি ট্রাস্ট করি? আমরা সবচেয়ে বেশি বাংলাদেশি কমিউনিটিকে ট্রাস্ট করি। বিকজ ওদের কাছে যখন ওরা বলে একটা কিছু করবে, ওরা কিন্তু করে সারে। দে গিভ দ্য রেজাল্ট when we ask them to do something. ওটা be it a waiter, be it a flower seller, or be it somebody who is working in a big organization. চিন্তা করেন, ওই গর্ব নিয়ে কিন্তু বুক ফুলিয়ে আমি হাঁটতে পারি on the streets of Paris. That is the opinion people have. So এটা যদি আমরা সবাইকে মিলে মিশে একসাথে বড় হতে পারি, we will have a beautiful country. And no one is left behind. Nobody is left behind. Right. Thank you very much, Runa Khan, for being with us today. Thank you. দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ফ্রেন্ডশিপ আসলে কি করছে, অনেকটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি, এবং কি ধরনের সার্ভিস এবং সেগুলোর ইম্প্যাক্ট কি হচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জে কিভাবে আসলে বাংলাদেশকে এফেক্ট করছে, তো সেগুলো নিয়েও কিন্তু আমরা শেয়ার করেছি, এবং সেটাকে কমব্যাট করার জন্য আসলে ফ্রেন্ডশিপ যে ধরনের কাজ করছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।